ইরান অদম্য এক জাতির অবিশ্বাস্য উত্থান। জানজান শহরের মঞ্চে দাঁড়িয়ে ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান যখন বজ্রকণ্ঠে ঘোষণা করলেন কোনো শক্তি ঐক্যবদ্ধ ইরানকে নতজানু করতে পারবে না, তখন যেন গোটা ইরানের আকাশ বাতাস এক নতুন আশার বার্তার অনুরণনে ভরে উঠল। এ শুধু কথার কথা নয়, এ হলো এক জাতির অদম্য স্পৃহা আর ইস্পাত কঠিন সংকল্পের প্রতিধ্বনি, যা সাম্প্রতিক এক শ্বাসরুদ্ধকর যুদ্ধের পর আরও একবার প্রমাণিত হলো। কে ভেবেছিল যে দেশটার উপর ইসরায়েল আর আমেরিকার যৌথ আগ্রাসন নেমে এসেছিল, সেই দেশই এত দ্রুত নিজেদের শক্তি ও সক্ষমতার এমন এক নজির স্থাপন করবে যা বিশ্বকে তাক লাগিয়ে দেবে। জুনের 13 তারিখ যখন ইসরায়েল ইরানের উচ্চপদস্থ কর্মকর্তা ও পারমাণবিক বিজ্ঞানীদের নিশানা করল, আর তার পরপরই যখন মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বেসামরিক পারমাণবিক স্থাপনায় বোমা ফেলে যুদ্ধকে আরও উস্কে দিল, তখন অনেকেই ভেবেছিল ইরানের দিন ফুরিয়ে এসেছে। কিন্তু তারা জানতো না, এক নতুন গল্পের সূচনা মাত্র। এ যেন এক হলিউড থ্রিলারের চিত্রনাট্য। একদিকে অত্যাধুনিক আয়রন ডোম আর বিপুল সামরিক সরঞ্জাম নিয়ে সজ্জিত ইসরায়েল ও পরাশক্তি আমেরিকা, অন্যদিকে কঠোর নিষেধাজ্ঞায় জর্জরিত ইরান, যাদের একমাত্র শক্তি তাদের ঐক্য, জ্ঞান আর বিশ্বাস। কিন্তু এই বিশ্বাসই তাদের সবচেয়ে বড় অস্ত্র হয়ে উঠল যখন আগ্রাসন শুরু হলো। ইরানি জনগণ, পুলিশ, নিরাপত্তা বাহিনী এবং বিশেষ করে ক্ষেপণাস্ত্র বিজ্ঞানীরা যে সম্মানজনক ও শক্তিশালী প্রতিরোধ গড়ে তুললেন, তা ছিল সত্যিই প্রশংসার যোগ্য। রাষ্ট্রপতি পেজেশকিয়ান গর্বের সাথে স্মরণ করলেন সেই 12 দিনের যুদ্ধের কথা, যখন ইরানি সশস্ত্র বাহিনী, বিশেষ করে সেনাবাহিনী এবং ইসলামী বিপ্লবী গার্ড কর্পস IRGC তাদের সমস্ত শক্তি দিয়ে শত্রুদের মোকাবিলা করেছিল। বিশ্বাস করা কঠিন কিভাবে এই বাহিনীগুলো আয়রন ডোমের মতো সুরক্ষিত ব্যবস্থা ভেদ করে ইসরায়েলি লক্ষ্যবস্তুতে আঘাত হানল। শুধু তাই নয়, পশ্চিম এশিয়ার সবচেয়ে বড় মার্কিন সামরিক ঘাঁটি কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতেও নির্ভুলভাবে হামলা চালালো তারা। এ যেন ডেভিডের গলিয়াতকে হারানোর এক আধুনিক উপাখ্যান। শত্রুদের সমস্ত হুমকি ও চাপকে তুচ্ছ করে ইরানি জাতীয় সশস্ত্র বাহিনী শুধু জাতীয় সার্বভৌমত্ব রক্ষা করেনি, তারা দেখিয়ে দিয়েছে যে দৃঢ় সংকল্পের কাছে কোনো বাধাই বড় নয়। যুদ্ধের মোড় ঘুরতে শুরু করলেও 24 জুন ইসরায়েলি সরকার ও মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের এই অপ্রত্যাশিত ও শক্তিশালী পাল্টা হামলায় এতটাই হতভম্ব হয়ে গিয়েছিল যে তাদের পক্ষে আর যুদ্ধ চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। তেল আবিব যুদ্ধবিরতি চাইতে বাধ্য হলো। এ যেন এক অবিশ্বাস্য টুইস্ট। যে দেশগুলো ইরানকে নতজানু করতে চেয়েছিল, তারাই শেষ পর্যন্ত নিজেদের গুটিয়ে নিতে বাধ্য হলো। ইসলামী বিপ্লবী নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনি ঠিকই বলেছিলেন, এই 12 দিনের যুদ্ধ ইরানি জাতির শক্তি ও দৃঢ়তা প্রকাশ করেছে। বিশ্ব দেখেছে ইসলামী প্রজাতন্ত্রের ভিত্তির অতুলনীয় দৃঢ়তা। এই যুদ্ধ ছিল ইরানের জন্য তাদের ইচ্ছা শক্তি এবং সক্ষমতা প্রদর্শনের এক মোক্ষম সুযোগ। পেজেশকিয়ানের কথাগুলো তাই শুধু স্লোগান নয়, এ হলো এক ঐতিহাসিক সত্যের প্রতিধ্বনি। যতক্ষণ পর্যন্ত ইরানি জনগণ তাদের ঐক্য ও সংহতি বজায় রাখবে, ততক্ষণ পর্যন্ত কোনো বাধা তাদের অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে পারবে না। এই যুদ্ধ ইরানকে বিশ্বের দরবারে এক নতুন পরাশক্তি হিসেবে তুলে ধরেছে, যারা নিজেদের আত্মমর্যাদা ও সার্বভৌমত্বের জন্য যে কোনো মূল্যে লড়তে প্রস্তুত। অদূর ভবিষ্যতে ইরান কি আরও বড় কোনো চমক নিয়ে আসছে? ইরান নেতানিয়াহুকে আতঙ্কিত করে তুলেছে। তার বাড়ির বাইরে ক্যামেরা স্থাপন করেছে। হত্যার চেষ্টার দাবির মধ্যে ইরানের একজন জ্যেষ্ঠ সংসদ সদস্যের বিশাল প্রকাশ। পেজেশকিয়ান আরাকচিকে হত্যার ষড়যন্ত্রের পর প্রতিশোধের প্রস্তুতি নিচ্ছে তেহরান। যুদ্ধ পুনরায় শুরু না হওয়ার জন্য নেতানিয়াহুকে ইরানের চূড়ান্ত সতর্কীকরণ। উত্তেজনার মধ্যে ইরান সর্বোচ্চ স্তরে ইসরায়েলি নিরাপত্তা লঙ্ঘন করেছে বলে দাবি করেছে। 12 দিনের যুদ্ধের 1 মাস পর একজন জ্যেষ্ঠ ইরানি আইন প্রণেতা ইসরায়েলি প্রধানমন্ত্রীকে ভয় দেখিয়ে একটি বার্তা দিয়েছেন। মোস্তফা জায়রি দাবি করেছেন যে ইরানি এজেন্টরা নেতানিয়াহুর বাড়ির বাইরে একটি ক্যামেরা স্থাপন করতে সক্ষম হয়েছে। ইরানি সংসদ সদস্যের বিস্ফোরক দাবিটি 29 জুলাই ইরান ইন্টারন্যাশনাল রিপোর্ট করেছে। জায়েরি ইরানি সংসদের জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক নীতি কমিটির সদস্য। একজন ইরানি সংসদ সদস্য দাবি করেছেন, ইসরায়েলি নেতানিয়াহুর বাড়ির সামনে একটি নিরাপত্তা ক্যামেরা স্থাপন করা হয়েছে। ইরান ইন্টারন্যাশনাল অনুসারে জায়নিস্টিক গ্যাং কম্পাউন্ডে কোনো গোপন স্থান বলে কিছু নেই, জায়েরি বলেছেন।
জাইরি একটি এক্স পোস্টে সতর্ক করে বলেছেন, ইরান এর আগে কখনো ইসরায়েলি প্রধানমন্ত্রী এত ঘনিষ্ঠ ছিল না। বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে কথিত হত্যা প্রচেষ্টার মাত্র কয়েকদিন পরেই এটি এসেছে। 23শে জুলাই 70 বছর বয়সী একজন গুরুতর অসুস্থ কর্মীর বিরুদ্ধে ইসরায়েলি প্রধানমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। ওই নারী কেন্দ্রীয় ইসরায়েলের বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে সরকার বিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পুলিশের মতে, অভিযুক্ত ওই নারী নেতানিয়াহুকে হত্যার জন্য নিজ হাতেই একটি বিস্ফোরক তৈরি করেছিলেন। পরিকল্পনা বাস্তবায়ন করতে তিনি আরও কয়েকজন সরকার বিরোধী কর্মীর সঙ্গে যোগাযোগ করে অস্ত্র সংগ্রহের চেষ্টা করেছিলেন। শুধু তাই নয়, নেতানিয়াহুর নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কেও তথ্য জানার চেষ্টা করেন তিনি। 28শে জুলাই ইসরায়েলি মন্ত্রী ইসরায়েল কাটসের বিরুদ্ধেও একটি হত্যার ষড়যন্ত্রের কথা প্রকাশ করা হয়েছে। একজন ইসরায়েলি নাগরিক ইসরায়েল কাটসের বাড়ির কাছে একটি শক্তিশালী বোমা রেখেছিলেন বলে অভিযোগ করা হয়েছে। তেহরানের হাই প্রোফাইল হত্যার চেষ্টার অভিযোগের পর ইরানি এমপির দাবিও এসেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি একটি সাক্ষাৎকারে দাবি করেছেন, তার নিজের বাড়ির বিপরীতে একটি বাড়িতে বোমা রাখা হয়েছিল। ইরানের রাষ্ট্রীয় টিভিতে আরাকচি এ মন্তব্য করেছেন, কিন্তু ইরান ইন্টারন্যাশনাল অনুসারে সাক্ষাৎকারটি সম্প্রচারিত হয়নি। 12 দিনের যুদ্ধের সময় 16 জুন ইসরায়েল ইরানের রাষ্ট্রপতিকে হত্যার চেষ্টা করেছিল বলেও অভিযোগ রয়েছে। ফার্সের একটি প্রতিবেদনে বলা হয়েছে, পেজিশকিয়ানদের একটি বৈঠক স্থলে ইসরায়েল 6টি ক্ষেপণাস্ত্র বা বোমা দিয়ে আঘাত করেছিল। একটি গোপন ভূগর্ভস্থ স্থাপনায় ওই সভা চলাকালে ইসরায়েল সেই স্থাপনার উভয় দিকের প্রবেশ পথে বোমা হামলা চালায়। এ সময় জরুরি বের হওয়ার পথ দিয়ে তিনি ও অন্যরা বের হয়ে আসার সময়ই তার পায়ে সামান্য আঘাত লাগে। 12 দিনের এই যুদ্ধ চলার সময় সামাজিক মাধ্যমে আসা ভিডিওগুলোতে দেখা গেছে, তেহরানের উত্তর পশ্চিমাঞ্চলে একটি পর্বত এলাকায় বারবার হামলা করেছে ইসরায়েল। গাজায় যুদ্ধ না থামালে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ঘোষণা দিয়েছেন যে যদি গাজায় যুদ্ধ না থামে তাহলে আগামী সেপ্টেম্বরের মধ্যে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হবে। 29 জুলাই নিজের মন্ত্রী পরিষদের সঙ্গে এক জরুরি বৈঠকের পর তিনি এই সিদ্ধান্তের কথা জানান। ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ইসরায়েলি সরকার যদি গাজার ভয়াবহ পরিস্থিতি নিরসনে কার্যকর পদক্ষেপ না নেয় এবং নির্দিষ্ট কিছু শর্ত পূরণ না করে, যার মধ্যে যুদ্ধবিরতি ও দীর্ঘমেয়াদী শান্তি প্রক্রিয়ার প্রতি অঙ্গীকার অন্তর্ভুক্ত, তাহলে এই স্বীকৃতি কার্যকর হবে। তিনি আরও উল্লেখ করেন যে যুক্তরাজ্যের মূল লক্ষ্য হল একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পাশে একটি নিরাপদ ইসরায়েল রাষ্ট্রের সহাবস্থান নিশ্চিত করা। এর আগে বিশ্বের প্রায় 139টি দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। ফ্রান্সও জাতিসংঘের সভায় ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার অঙ্গীকার করেছে। এদিকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে কঠিন শর্ত সৌদি আরবের। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণে কঠিন শর্ত দিয়ে আসছে সৌদি আরব। আবারও সেই শর্তের পুনর্ব্যক্ত করলেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান। তিনি বলেছেন, ফিলিস্তিনের রাষ্ট্র প্রতিষ্ঠাই টেকসই শান্তির একমাত্র পথ। দ্য টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, সৌদি আরব তার অবস্থান পুনর্ব্যক্ত করে বলেছে, ইসরায়েলের সঙ্গে স্বাভাবিকীকরণ কেবল একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই সম্ভব। প্যারিসের সঙ্গে রিয়াদের সহযোগিতায় দ্বিরাষ্ট্রীয় সমাধানের প্রচারণায় জাতিসংঘের সম্মেলনের ফাঁকে এক সংবাদ সম্মেলনে সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান বলে, এটি একই অবস্থান যা 1 বছর আগে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান প্রকাশ করেছিলেন। ওদিকে ওপেন সোর্স তথ্য এবং প্রতিরক্ষা বিশেষজ্ঞদের বরাত দিয়ে ব্লুমবার্গ জানিয়েছে, 17 বছর পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র সম্ভবত ব্রিটেনের পারমাণবিক অস্ত্র মোতায়েন করেছে। এটি রাশিয়ার জন্য একটি সম্ভাব্য সতর্কবার্তা। প্রতিবেদনে বলা হয়েছে, 16 জুলাই একটি মার্কিন সামরিক পরিবহন বিমান নিউ মেক্সিকোর কিটল্যান্ড বিমান ঘাঁটি থেকে সক্রিয় ট্রান্সপন্ডার নিয়ে পূর্ব ইংল্যান্ডের RAF লেকেনহিথে উড়ে যায়। বেশ কয়েকজন প্রতিরক্ষা বিশ্লেষকের মতে বিমানটিতে B6112 থার্মোনিউক্লিয়ার বোমা বহন করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। এটি 2008 সালের পর যুক্তরাজ্যে প্রথম মার্কিন পারমাণবিক অস্ত্র মোতায়েনের ঘটনা। গত বছর ন্যাটোর প্রাক্তন মহাসচিব জেন্স স্টলটেনবার্গ বলেছিলেন, রাশিয়া ও চীনকে ঠেকাতে সামরিক জোটটি আরও পারমাণবিক অস্ত্র মোতায়েনের কথা বিবেচনা করছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এই মন্তব্যকে আরেকটি উত্তেজনা বৃদ্ধি বলে বর্ণনা করেন। যুক্তরাজ্য থেকে তুরস্ক সবচেয়ে শক্তিশালী অপারমাণবিক বোমা উন্মোচন করেছে তুরস্ক। এর নাম গাজাব। ইস্তাম্বুলে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রতিরক্ষা শিল্প মেলায় এটি উন্মোচন করা হয়। 2000 পাউন্ড বা প্রায় 970 কেজি ওজনের বোমাটি তৈরি করেছে তুরস্কের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা ও উন্নয়ন R&D কেন্দ্র।
এক সরকারি কর্মকর্তা জানান, বোমাটি প্রতি মিটারে 10.16টি বিস্ফোরণ ঘটাতে পারে, যেখানে সাধারণত 3 মিটার ব্যবধানে একটি বিস্ফোরণ ঘটে। এতে এর বিধ্বংসী ক্ষমতা অনেক বেশি। এটি F-16 যুদ্ধ বিমান থেকে ফেলা হয়। নেতানিয়াহুর যুদ্ধের আসল মূল্য। গাজার পাশাপাশি ইসরায়েলি সেনারাও কি শেষ হচ্ছে না? যখন নেতানিয়াহু গাজা যুদ্ধ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করছেন, তখন ইসরায়েলের ভেতরেই এক ভয়াবহ নীরব সংকট দানা বাঁধছে। এই যুদ্ধ শুধু গাজার মানুষের জীবন কেড়ে নিচ্ছে না, এটি ইসরায়েলের সামরিক বাহিনী IDF এর মেরুদণ্ড ভেঙে দিচ্ছে। প্রশ্ন উঠেছে, নেতানিয়াহুর এই যুদ্ধ কি কেবল গাজাবাসীকে নয়, ইসরায়েলের নিজেদের সেনাদেরও মেরে ফেলছে? ইসরায়েলের অদৃশ্য গণহত্যা, হাজার হাজার সেনার মানসিক পতন, ইসরায়েলের যুদ্ধযন্ত্র যেন নিজেই নিজেকে গ্রাস করছে। ইয়েদিয়ত আহরোনথের এক উদ্বেগজনক প্রতিবেদন অনুযায়ী 2023 সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত 10,000-এরও বেশি ইসরায়েলি সেনা পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার PTSD এর লক্ষণ দেখাচ্ছেন। এর মধ্যে অন্তত 2,769 জনকে আনুষ্ঠানিকভাবে PTSD রোগী হিসেবে চিহ্নিত করা হয়েছে। শুধু তাই নয়, এই যুদ্ধের ভয়াবহ মানসিক প্রভাবে 12,000-এরও বেশি সেনা ইতিমধ্যে চাকরি ছেড়ে দিয়েছেন। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক সূত্র ইদিওতকে জানিয়েছে, এই সেনারা শুধু সামরিক জীবনই নয়, স্বাভাবিক বেসামরিক জীবনেও কাজ করার ক্ষমতা হারিয়ে ফেলছেন। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনীর প্রায় 12,500 নতুন আহত সেনা পুনর্বাসন কেন্দ্রে যোগ দিয়েছেন। এই সংখ্যা সেই হাজার হাজার সেনার বাইরে যারা আগে থেকেই মানসিক স্বাস্থ্য চিকিৎসা নিচ্ছেন। অর্থাৎ পরিস্থিতি কতটা গুরুতর তা সহজে অনুমেয়। 2026-এর মধ্যে 1 লাখ সেনা আহত ও অক্ষম হওয়ার আশঙ্কা। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় যে পূর্বাভাস দিয়েছে তা রীতিমতো ভয়ঙ্কর। তাদের অনুমান 2026 সালের মাঝামাঝি নাগাদ 1 লক্ষ ইসরায়েলি সেনা আহত বা অক্ষম হয়ে পড়বেন। এর মধ্যে অর্ধেকেরও বেশি মানসিক সমস্যায় ভুগবেন বলে ধারণা করা হচ্ছে। প্রতিবেদনে স্পষ্ট করে সতর্ক করা হয়েছে, যুদ্ধ শেষ হওয়ার পর এই সংখ্যা কেবল বাড়বে। বিশেষজ্ঞরা বলছেন, যুদ্ধের ময়দানে সেনারা এক ধরনের মানসিক অনাক্রম্যতা উপভোগ করেন, কিন্তু বিপদটা আসে পরে। স্বাভাবিক জীবনে ফিরে আসার পর ভয়ঙ্কর স্মৃতিগুলো মাথা চাড়া দিয়ে ওঠে। প্রতিবেদনে জোর দিয়ে বলা হয়েছে, এই বিলম্বিত ট্রমা বা আঘাতের ফলে যুদ্ধ পরবর্তী সময়ে মারাত্মক সংকট তৈরি হয়, এমনকি যুদ্ধের বছরখানেক পরও এর প্রভাব দেখা যায়। সবচেয়ে মর্মান্তিক খবরটি হলো, IDF নিজেই নিশ্চিত করেছে যে গত 14 জুলাই মাত্র 10 দিনে 3 জন ইসরায়েলি সেনা আত্মহত্যা করেছেন। চ্যানেল 12-এর খবর অনুযায়ী 14 জুলাই নাহাল ব্রিগেডের একজন সেনা নিজের জীবন কেড়ে নেন। 10 জুলাই গাজা থেকে ফিরে আসা একজন গোলানি সেনা সদে তেইমান ঘাঁটিতে আত্মহত্যা করেন। ইসরায়েল হায়ন জানিয়েছে, 2024 সালেই এই পর্যন্ত 21 জন সেনা আত্মহত্যা করেছেন। আর হারেজ এর তথ্য অনুযায়ী 2023 সালে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যুদ্ধ সম্পর্কিত আত্মহত্যার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 42 জনে। এই পরিসংখ্যানগুলো কি ইসরায়েলি সমাজের প্রতি এক ভয়াবহ ইঙ্গিত দিচ্ছে? নেতানিয়াহু যখন যুদ্ধের ধারাবাহিকতা রক্ষার প্রতিশ্রুতি দিচ্ছেন, তখন তার নিজের সেনাবাহিনীর ভেতরেই এক অদৃশ্য ক্ষয় চলছে। ইয়েমেন নতুন করে 5টি ড্রোন ব্যবহার করে ইসরায়েলের প্রতিশোধমূলক হামলা চালিয়েছে। ইয়েমেনের লোহিত সাগরের হুদায়দা বন্দরে ইসরায়েলি হামলার কয়েক ঘন্টা পরেই এই ঘটনা ঘটল। ইসরায়েলে ইয়েমেনের ড্রোন হামলা, গাজার সমর্থনে প্রতিশোধমূলক অভিযান। ইয়েমেনের সশস্ত্র বাহিনী 21 জুলাই 5টি ড্রোন ব্যবহার করে ইসরায়েল অধিকৃত অঞ্চলের গভীরে গুরুত্বপূর্ণ কৌশলগত স্থানে সফলভাবে হামলা চালিয়েছে। এর কয়েক ঘন্টা আগে ইয়েমেনের লোহিত সাগরের হুদায়দা বন্দরে হামলা চালানো হয়েছিল। ইয়েমেনি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে যে তাদের ড্রোন ইউনিট বেন গুরিয়ন বিমানবন্দর এবং ইয়াফা অঞ্চলের আরেকটি সামরিক লক্ষ্যবস্তু, সেই সাথে উম্মে আল রাশরাশ বা ইলাত বন্দর, রামন বিমানবন্দর এবং অধিকৃত ফিলিস্তিনের আশদোদ এলাকার একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুকে লক্ষ্য করে এই গুণগত সামরিক অভিযান পরিচালনা করেছে। হামলার কারণ গাজায় ইসরায়েলের গণহত্যা ও হুদায়দা বন্দরে আক্রমণ। ইয়েমেন জানিয়েছে যে এই হামলা গাজার ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের চলমান গণহত্যা যুদ্ধ এবং
দিনের শুরুতে লোহিত সাগরের হুদায়দা বন্দরে ইয়েমেনে ইসরায়েলের সর্বশেষ হামলার প্রতিক্রিয়া হিসেবে চালানো হয়েছে। সামরিক বাহিনী বিবৃতিতে জোর দিয়ে বলেছে যে ইয়েমেনের এই অভিযান সফলভাবে তার লক্ষ্য অর্জন করেছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনী আবারও গেট দিয়ে বলেছে যে তারা যে কোনো শত্রুতাপূর্ণ আক্রমণের মুখোমুখি হতে প্রস্তুত। ইসরায়েলের লক্ষ্য হল নিপীড়িত ফিলিস্তিনি জনগণের প্রতি তাদের ধর্মীয়, নৈতিক এবং মানবিক দায়িত্ব পালন করা থেকে তাদের বিরত রাখা। গত কয়েক মাস ধরে ইয়েমেন এই দায়িত্ব পালন করে আসছে। বিবৃতিতে আরও নিশ্চিত করা হয়েছে যে ইয়েমেন ফিলিস্তিনিদের সমর্থন অব্যাহত রাখবে এবং তাদের সংগ্রামের সাথে অটল সংহতি প্রকাশ করে ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান চালাবে। ইয়েমেনি সামরিক বাহিনী সতর্ক করে দিয়েছে, গাজার বিরুদ্ধে আগ্রাসন বন্ধ না হলে এবং এর উপর আরোপিত অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত আমাদের অভিযান থামবে না। ইসরায়েলের উপর আক্রমণের তীব্রতা বৃদ্ধির সতর্কতা। 21 জুলাই ইয়েমেনের আনসারুল্লাহ প্রতিরোধ আন্দোলনের রাজনৈতিক ব্যুরোর জ্যেষ্ঠ সদস্য মোহাম্মদ আল বুখাইতি সতর্ক করে দিয়েছিল, ইসরায়েলি সরকার যদি ইয়েমেনের উপর আক্রমণ আরও তীব্র করে তবে দেশটি প্রতিশোধমূলক অভিযান আরও বাড়িয়ে দেবে। গাজা সংঘাত এবং ইয়েমেনের ভূমিকা। 2023 সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের গণহত্যা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইয়েমেনি বাহিনী যুদ্ধবিধ্বস্ত গাজাবাসীদের সমর্থনে অসংখ্য অভিযান চালিয়েছে। তারা অধিকৃত ফিলিস্তিনি অঞ্চল জুড়ে বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে এবং অধিকৃত অঞ্চলের বন্দরের দিকে অগ্রসরমান ইসরায়েলি জাহাজ বা ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজগুলিতেও আক্রমণ চালিয়ে আসছে। গাজায় ইসরায়েলি সরকারের রক্তক্ষয়ী আক্রমণে এখন পর্যন্ত কমপক্ষে 59,029 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এই হামলাগুলো ইঙ্গিত দেয় যে ইয়েমেন ফিলিস্তিনিদের সমর্থনে তাদের সামরিক কার্যক্রম চালিয়ে যেতে বদ্ধপরিকর এবং ইসরায়েলের আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত তারা থামবে না। যুদ্ধ, ক্ষমতা টানাপোড়েন আর গোপন কূটনীতির এই সময়ে মস্কোর বুকে ঘটল এক নাটকীয় মোড়, যা হয়তো বদলে দিতে পারে বিশ্ব রাজনীতির গতিপথ। ইরান ও রাশিয়া দুই নায়ক, যারা নিজেদের অস্তিত্বের লড়াইয়ে অবিচল, এক নতুন অধ্যায়ের সূচনা করলেন। মস্কোর মঞ্চে দুই নায়ক, প্রতিরক্ষা সহযোগিতার নতুন সমীকরণ। 21 জুলাই মস্কোর সুরক্ষিত কক্ষগুলোতে এক ঐতিহাসিক বৈঠক অনুষ্ঠিত হলো, যেখানে রাশিয়া এবং ইরানের প্রতিরক্ষা মন্ত্রীরা সামরিক সহযোগিতার এক নতুন দিগন্ত উন্মোচন করলেন। এই দুই রাষ্ট্র, যারা পশ্চিমা শক্তির কঠোর নিষেধাজ্ঞার মুখেও নিজেদের অবস্থান ধরে রেখেছে, এবার আরও দৃঢ়ভাবে কাঁধে কাঁধ মেলালো। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রেই বেলাজভ এবং ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসিরজাদে এর এই বৈঠক ছিল দুই দেশের মধ্যে কৌশলগত সম্পর্ক আরও গভীর করার চলমান প্রচেষ্টার অংশ। ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি গর্বের সাথে ঘোষণা করলেন, এই বৈঠকের বিষয় ছিল সামরিক এবং প্রতিরক্ষা ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করা। মস্কোতে ইরানের দূতাবাসের বিবৃতিতে যৌথ প্রতিরক্ষা উদ্যোগের প্রতি দুই দেশের অবিচল অঙ্গীকারের কথাই তুলে ধরা হলো। এ যেন এক শক্তিশালী জোটের আগমনী বার্তা, যা বিশ্বকে নতুন করে ভাবতে বাধ্য করবে। ক্রেমলিনের অন্দরমহলে পারমাণবিক রহস্য, এক মহাকাব্যিক চাল। একই সময়ে ক্রেমলিনের অন্দরমহলে আরও এক গভীর আলোচনা চলছিল। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্রেমলিনে ইরানের শীর্ষ নেতা সাইয়েদ আলী খামেনির সিনিয়র উপদেষ্টা আলী লারিজানিকে স্বাগত জানান। এই বৈঠক কেবল আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা ছিল না, এর কেন্দ্রবিন্দুতে ছিল ইরানের পারমাণবিক ফাইল। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, লারিজানি মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান পরিস্থিতি এবং ইরানের পারমাণবিক কর্মসূচির সর্বশেষ আপডেট পুতিনের কাছে তুলে ধরেছেন। ক্রমবর্ধমান আঞ্চলিক উত্তেজনার মধ্যে এই কূটনৈতিক যোগাযোগ বিশ্বকে এক বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়েছে। রাশিয়া কি কেবল স্থিতিশীলতা চাইছে, নাকি ইরানের পারমাণবিক সক্ষমতাকে আরও শক্তিশালী করার পেছনে তার কোনো উদ্দেশ্য রয়েছে? রাশিয়ার পক্ষ থেকে রাজনৈতিক সমাধানের কথা বলা হলেও পশ্চিমাদের ভয়ের আড়ালে লুকানো থাকতে পারে এক গভীর কৌশল। যখন পশ্চিমা বিশ্ব ইরানের পারমাণবিক কর্মসূচির হ্রাস টানার চেষ্টা করছে, তখন রাশিয়ার এই ঘনিষ্ঠতা এক নতুন বার্তা দিচ্ছে। লারিজানি যখন পুতিনের কাছে পারমাণবিক কর্মসূচির আপডেট দিচ্ছিলেন, তখন কি শুধু তথ্যের আদান প্রদান হচ্ছিল, নাকি রাশিয়া এবং ইরানের দুই নায়ক এমন কোনো গোপন চুক্তিতে আবদ্ধ হচ্ছিলেন যা পারমাণবিক প্রযুক্তি বা সামরিক সহায়তার বিনিময়ে বিশ্বমঞ্চে তাদের ক্ষমতাকে আরও কয়েকগুণ বাড়িয়ে দেবে? এই বৈঠকগুলো কি কেবল কূটনৈতিক প্রথা মেনে চলা আনুষ্ঠানিকতা ছিল, নাকি এটি ছিল পশ্চিমা বিশ্বের ওপর চাপ সৃষ্টির এক মহাকাব্যিক চাল?
যদি সত্যি ইরান এবং রাশিয়ার মধ্যে পারমাণবিক প্রযুক্তি বা উন্নত সামরিক সরঞ্জাম বিনিময়ের কোনো গোপন চুক্তি হয়ে থাকে, তাহলে তা মধ্যপ্রাচ্য এবং বিশ্বের ক্ষমতার ভারসাম্যে এক ভূমিকম্প ঘটাবে। এই দুই নায়কের পদক্ষেপ, যারা একদিকে নিজেদের প্রতিরক্ষা জোরদার করছেন, অন্যদিকে পশ্চিমা আধিপত্যকে চ্যালেঞ্জ জানাচ্ছেন, বিশ্বকে এক নতুন স্নায়ু যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। এই নাটকীয় মোড় কি বিশ্বকে এক নতুন ভূ রাজনৈতিক লড়াইয়ের দিকে নিয়ে যাচ্ছে, নাকি এটি কেবল নিজেদের আত্মরক্ষার এক দৃঢ় প্রচেষ্টা? কাস্পিয়ানের বুকে রণতরীর গর্জন, এক যৌথ মহড়ার আড়ালে লুকানো বার্তা। কাস্পিয়ান সাগরের শান্ত জলরাশি হঠাৎই অশান্ত হয়ে উঠেছে। দিগন্তে ঘনিয়ে আসছে মেঘ, আর সেই মেঘের আড়াল থেকে ভেসে আসছে রণতরীর গর্জন। এ কোনো সাধারণ সামরিক মহড়া নয়, এজন্য এক ভূ রাজনৈতিক দাবা খেলার নতুন চাল, যেখানে পুতিন আর খামেনি এক টেবিলে বসেছেন, আর তাদের প্রতিপক্ষ হিসেবে চোখের সামনে ভেসে উঠেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের তীক্ষ্ণ দৃষ্টি। একসাথে নিরাপদ ও সুরক্ষিত কাস্পিয়ান সাগরের জন্য লুকিয়ে আছে এক গভীর বার্তা, এক নীরব যুদ্ধ ঘোষণার ইঙ্গিত নয় কি? ছবিটা শুরু হয় ইরানের আমজালি বন্দরে। ভোরের আবছা আলোয় ভেসে আসে এক বিশাল আকৃতির রাশিয়ান যুদ্ধ জাহাজ। ধীর গতিতে কিন্তু নিশ্চিত পদক্ষেপে সেটি নোঙর করে নির্ধারিত মহড়া অঞ্চলে। জাহাজের গা থেকে ঠিকরে পড়ছে ভোরের সূর্যের আলো, আর তার উপস্থিতি জানান দিচ্ছে এক নতুন অধ্যায়ের সূচনা। ইরানের ইসলামী প্রজাতন্ত্রের নৌবাহিনীর উত্তর নৌবহরের আয়োজনে 3 দিনের এক মহাযুদ্ধের মহড়া। প্রেস টিভির খবর অনুযায়ী ইরান এই মহড়ায় তাদের নৌ প্রতিরক্ষা ব্যবস্থার সম্পূর্ণ সক্ষমতা প্রদর্শন করবে। এ যেন এক নীরব চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছে বিশ্ব শক্তির প্রতি। উপস্থিত ছিলেন কাস্পিয়ান উপকূলীয় অন্যান্য রাষ্ট্রের সামরিক পর্যবেক্ষকরাও। তাদের চোখ ছিল তীক্ষ্ণ, কান ছিল সজাগ। প্রতিটি রণতরীর নড়াচড়া, প্রতিটি যুদ্ধ কৌশল যেন তাদের মস্তিষ্কে নতুন কোনো নকশা এঁকে দিচ্ছিল। তারা কি দেখতে পাচ্ছিলেন এক নতুন জোটের জন্ম হচ্ছে, যা বিশ্ব ক্ষমতার ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আনবে? এই মহড়া এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সাথে ইরানের দ্বন্দ্ব তীব্র থেকে তীব্রতর হচ্ছে। পারমাণবিক কর্মসূচির অগ্রগতি নিয়ে ইরানকে চেপে ধরেছে পশ্চিমা বিশ্ব। একের পর এক নিষেধাজ্ঞা, কড়া হুঁশিয়ারি, সবকিছুই যেন ইরানকে এক কোণঠাসা অবস্থায় ফেলে দিয়েছে। কিন্তু ইরান হার মানার পাত্র নয়। এর প্রতিক্রিয়ায় তারা হাত বাড়িয়েছে তাদের পুরনো মিত্র রাশিয়ার দিকে। মস্কোতে ঘটে যাওয়া একটি আকস্মিক বৈঠক যেন এই নাটকের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতার একজন শীর্ষ উপদেষ্টা মস্কো উড়ে গিয়েছিলেন রাশিয়ার রাষ্ট্রপতির সাথে দেখা করতে। অ্যাসোসিয়েটেড প্রেসের খবরে বলা হয়েছে, এই বৈঠকের মূল বিষয় ছিল তেহরানের পারমাণবিক কর্মসূচি। এই হঠাৎ করে ঘটে যাওয়া বৈঠকটি যেন এক শীতল যুদ্ধের আভাস দিচ্ছিল, যেখানে পুরনো বন্ধুত্বের সুতো ধরে নতুন করে জোট বাঁধা হচ্ছে। এই বৈঠকটি কেবল পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার জন্য ছিল, নাকি এর আড়ালে লুকিয়েছিল আরো বড় কোনো পরিকল্পনা? কাস্পিয়ানের বুকে রাশিয়ান যুদ্ধজাহাজের উপস্থিতি, ইরানের সামরিক সক্ষমতার প্রদর্শন, আর পশ্চিমাদের সাথে ইরানের তীব্র দ্বন্দ্ব, সবকিছু মিলে এক বিস্ফোরক পরিস্থিতি তৈরি হয়েছে। এই মহড়া কি কেবল সামরিক শক্তি প্রদর্শনের একটি ধাপ, নাকি এটি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের প্রতি এক নীরব সতর্কবার্তা? পুতিন ও খামেনির এই যৌথ পদক্ষেপকে প্রমাণ করে যে তারা পশ্চিমাদের চাপ মোকাবেলায় একজোট হয়েছেন। প্রশ্ন হলো, এই সামরিক মহড়া কি মধ্যপ্রাচ্যে নতুন কোনো সংঘাতের জন্ম দেবে, নাকি এটি কেবল একটি কূটনৈতিক চাল যা ইরানকে পারমাণবিক কর্মসূচিতে আরও বেশি স্বাধীনতা দেবে? কাস্পিয়ান সাগরের বুকে রণতরীর এই গর্জন কি শুধুই একটি শব্দ, নাকি এটি আসন্ন এক ঝড়ের পূর্বাভাস? এই মহড়ার পর বিশ্ব রাজনীতি কোন দিকে মোড় নেবে তা জানতে হলে আমাদের চোখ রাখতে হবে কাস্পিয়ানের জলরাশির দিকে, যেখানে ক্ষমতার এক নতুন খেলা শুরু হয়েছে। গাজা যুদ্ধের উত্তাপ এখন শুধু ফিলিস্তিনি ভূখণ্ডে সীমাবদ্ধ নেই, এর আঁচ ছড়িয়ে পড়েছে লোহিত সাগরের ওপার পর্যন্ত। ইয়েমেনের সশস্ত্র বাহিনী সরাসরি ইসরায়েলের ওপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আবারও নতুন এক মাত্রা যোগ করেছে এই সংঘাতে। তেল আবিব ও জেরুজালেমের আকাশে বেজে ওঠা বিমান হামলার সাইরেন যেন এই ক্রমবর্ধমান উত্তেজনারই প্রতিচ্ছবি। 22শে জুলাই ভোরে ইসরায়েলের বৃহত্তম শহর তেল আবিব, জেরুজালেম এবং মধ্য ইসরায়েলের বিস্তীর্ণ অঞ্চলে বেজে ওঠে বিমান হামলার সাইরেন। আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে।
মানুষ ছুটে যায় নিরাপদ আশ্রয়ের খোঁজে। ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ দ্রুত জানিয়েছে, ইয়েমেন থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে প্রতিহত করেছে। আইডিএফের বিবৃতি ছিল সংক্ষিপ্ত কিন্তু স্পষ্ট। প্রোটোকল অনুসারে সতর্কতা সক্রিয় করা হয়েছিল এবং ক্ষেপণাস্ত্রটি ইয়েমেন থেকে ছোড়া হয়েছিল এবং সফলভাবে বাধা দেওয়া হয়েছিল। আপাতদৃষ্টিতে মনে হতে পারে এটি একটি নিয়মিত ঘটনা, কিন্তু এর পেছনের প্রেক্ষাপট অনেকটাই ভিন্ন। এই হামলার পরপরই ইয়েমেনি সশস্ত্র বাহিনী এর দায় স্বীকার করে জানিয়েছে, ইসরায়েলি হামলার প্রতিশোধ হিসেবেই তারা তেল আবিবের গুরুত্বপূর্ণ বেন গুরিয়ন বিমানবন্দরকে লক্ষ্য করে এই হামলা চালিয়েছে। যদিও এই হামলায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, তবে বেন গুরিয়ন বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে ব্যাহত হয়, যা টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনেও নিশ্চিত করা হয়েছে। পরে অবশ্য বিমানবন্দর পুনরায় চালু হয়। প্রতিশোধের আগুন হুদাইদা থেকে তেল আবিব পর্যন্ত ইয়েমেনি সশস্ত্র বাহিনীর এই ক্ষেপণাস্ত্র হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এর ঠিক 24 ঘন্টা আগে 21শে জুলাই ইসরায়েলি বিমান বাহিনী ইয়েমেনের হুদাইদা বন্দরে ড্রোন হামলা চালিয়েছিল। ইসরায়েল দাবি করে এই হামলায় ইয়েমেনি সশস্ত্র বাহিনীর সামরিক অবকাঠামো লক্ষ্য করা হয়েছে এবং তারা পূর্ববর্তী আইডিএফ হামলায় ক্ষতিগ্রস্ত স্থানগুলো পুনর্নির্মাণের চেষ্টা করছিল। অর্থাৎ ইসরায়েল ইয়েমেনের সশস্ত্র বাহিনীর সামরিক সক্ষমতা কমাতে চেয়েছিল, কিন্তু এর ফল হয়েছে উল্টো। ইসরায়েলি হামলার জবাব দিতে হুথিরা 24 ঘন্টারও কম সময়ে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং একাধিক ড্রোন হামলা চালায় ইসরায়েলের উপর। প্রতিবেদন অনুযায়ী এই ক্ষেপণাস্ত্রগুলো 1800 কিলোমিটার দূর থেকে নিক্ষেপ করা হয়েছিল, যা ইসরায়েলের অধিকাংশ অঞ্চলে সাইরেন বাজাতে বাধ্য করে। 21শে জুলাইও ইসরায়েলি আকাশসীমায় প্রবেশের আগে ইয়েমেনি ড্রোনগুলোকে বাধা দেওয়া হয়েছিল বলে ইসরায়েল জানায়। টাইমস অফ ইসরায়েলের তথ্য অনুযায়ী 18 মার্চ থেকে ইয়েমেনি সশস্ত্র বাহিনী ইসরায়েলের 63টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এই সংখ্যাটি কেবল একটি পরিসংখ্যান নয়, এটি মধ্যপ্রাচ্যে ক্ষমতার নতুন সমীকরণের ইঙ্গিত। ইয়েমেনিরা খোলাখুলিভাবে ঘোষণা করেছে যে গাজায় চলমান যুদ্ধের সমর্থনে তারা এই হামলা চালাচ্ছে এবং যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত তাদের হামলা অব্যাহত থাকবে। ইয়েমেনের এই গোষ্ঠী ইরান সমর্থিত এবং ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের ক্রমবর্ধমান উত্তেজনা এই হামলায় একটি নতুন মাত্রা যোগ করেছে। রাফাতে ইসরায়েলি সেনাদের হতাহতের দাবি কাসাম ব্রিগেডের। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেড সম্প্রতি এক চাঞ্চল্যকর দাবি করেছে। তাদের বিবৃতি অনুযায়ী দক্ষিণ গাজা উপত্যকার রাফার পূর্ব দিকে পরিচালিত বেশ কয়েকটি সামরিক অভিযানে কমপক্ষে 25 জন ইসরায়েলি সৈন্য নিহত বা আহত হয়েছে। এই ঘটনাগুলো সাম্প্রতিক দিনগুলিতে ঘটেছে বলে তারা জানিয়েছে। কাসাম ব্রিগেড একটি বিস্তারিত বিবৃতি প্রকাশ করে জানায় যে তাদের যোদ্ধারা 22 জুলাই রাফার পূর্ব দিকের মাশরু জংশন এলাকায় একটি সামরিক অভিযান পরিচালনা করেছে। এই অভিযানে 7 জন ইসরায়েলি সৈন্যের একটি ইউনিটকে লক্ষ্যবস্তু করা হয় কর্মী বিরোধী বিস্ফোরক ডিভাইস ব্যবহার করে। কাসাম ব্রিগেডের দাবি, এই বিস্ফোরণের ফলে ইসরায়েলি সৈন্যদের মধ্যে হতাহতের ঘটনা ঘটে। বিবৃতিতে আরও বলা হয়েছে যে এই হতাহতদের সরিয়ে নেওয়ার জন্য ইসরায়েলি হেলিকপ্টার মোতায়েন করা হয়েছিল। একই এলাকায় কাসাম যোদ্ধারা এর একদিন আগে অর্থাৎ সোমবার আরও একটি সফল অভিযান চালিয়েছে বলে দাবি করেছে। সেই অভিযানে 10 জন সৈন্যের একটি ইসরায়েলি বাহিনী যখন একটি নির্দিষ্ট স্থানে হামলা চালায়, তখন একটি বোমা আটকে পড়া বাড়িতে বিস্ফোরণ ঘটানো হয়। এই হামলায় 10 জন সৈন্য হতাহত হয় বলে কাসাম ব্রিগেড জানিয়েছে। এই হামলার পরেও ইসরায়েলি হেলিকপ্টার ব্যবহার করে হতাহতদের সরিয়ে নেওয়া হয়েছিল বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। কাসাম ব্রিগেড আরও জানিয়েছে যে গত 17 জুলাই রাফার পূর্বে আল জানিনা পাড়ার দেইর ইয়াসিন জংশনের কাছে আরেকটি অভিযান চালানো হয়। এই অভিযানে 8 জন সৈন্য নিয়ে গঠিত একটি ইসরায়েলি ইঞ্জিনিয়ারিং ইউনিটকে লক্ষ্যবস্তু করা হয়। 2টি কর্মী বিরোধী বিস্ফোরক ডিভাইস ব্যবহার করে চালানো এই হামলায় ইসরায়েলি সৈন্যদের মধ্যে মৃত্যু ও আহত হওয়ার ঘটনা ঘটেছে বলে কাসামের দাবি। জুলাই মাসের মাঝামাঝি সময়ে কাসাম ব্রিগেড আরও একটি অভিযানের কথা জানিয়েছে। তাদের মতে প্রতিরোধী যোদ্ধারা রাফার পূর্বে শাওকা এলাকায় বাড়িতে ইসরায়েলি সেনাদের প্রলুব্ধ করে। সেনারা ওই বাড়িতে প্রবেশ করার সাথে সাথেই বিস্ফোরণ ঘটানো হয়, যার ফলে ইসরায়েলি সেনাদের মধ্যে হতাহতের ঘটনা ঘটে। এছাড়াও কাসাম ব্রিগেড 12 জুলাইয়ের একটি অভিযানের বিবরণ দিয়েছে। এই অভিযানে দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসেফ শহরের উত্তরে একটি সাঁজোয়া কর্মী বাহককে অত্যন্ত বিস্ফোরক ডিভাইস ব্যবহার করে বিস্ফোরণ ঘটানো হয়। এই বিস্ফোরণের ফলে অনির্দিষ্ট সংখ্যক সৈন্য নিহত ও আহত হয়েছে বলে কাসাম ব্রিগেড দাবি করেছে।
কাসাম ব্রিগেড তাদের এই অভিযানগুলোর ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। এই ভিডিওতে উপরোক্ত অভিযানগুলোর পাশাপাশি ইয়াসিন 105 শেল দিয়ে একটি মেরকাভা ট্যাঙ্ককে লক্ষ্য করে হামলা চালানোর দৃশ্য দেখানো হয়েছে। ফুটেজে দেখা গেছে উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি সামরিক যানবাহনের খুব কাছ থেকে বিস্ফোরণ ঘটানো হয়েছে। ভিডিওতে নথিভুক্ত অভিযানগুলোর মধ্যে একটি ছিল ট্যাঙ্কের ভেতরে একটি বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণ। ভিডিওটিতে আক্রমণকারী ইসরায়েলি যানবাহনের রুটে পর্যবেক্ষণ এবং বিস্ফোরক ডিভাইস স্থাপনের প্রক্রিয়া এবং সামরিক অভিযানের আগে অন্যান্য প্রস্তুতিও দেখানো হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমান অনুসারে 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েল গাজায় কমপক্ষে 59,219 জন ফিলিস্তিনিকে হত্যা করেছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এই পরিসংখ্যান চলমান সংঘাতের ভয়াবহতা তুলে ধরে। আগুন নিয়ে খেলছে ইসরায়েল, ইরানের বজ্রকণ্ঠ, যুদ্ধ ও পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কণ্ঠে যেন প্রতিধ্বনিত হলো সমগ্র জাতির অদম্য সংকল্প। ইসরায়েল যদি ফের যুদ্ধের আগুন জ্বালায়, তবে ইরান পেস্তে, সম্পূর্ণ পেস্তে। প্রেসিডেন্ট পেজেশকিয়ান শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলেছেন, ইসরায়েলের যে কোনো নতুন সামরিক পদক্ষেপের মোকাবিলায় আমরা সম্পূর্ণ প্রস্তুত এবং আমাদের সশস্ত্র বাহিনী আবারও ইসরায়েলের ভেতরে গভীরভাবে আঘাত হানার সক্ষমতা রাখে। পশ্চিমারা যখন ইরানের চলমান পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষার সমাধান খুঁজছে, তখনই পেজেশকিয়ানের এই মন্তব্য যেন এক নতুন বার্তা দেয়। কারণ আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের চালানো হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর বাস্তব ক্ষয়ক্ষতি ওয়াশিংটনের দাবির তুলনায় ছিল অনেকটাই সীমিত। ইরান যেন এক অদম্য ফিনিক্স পাখির মতো ছাই থেকে উঠে এসে আরও শক্তিশালী হয়ে উঠছে। প্রেসিডেন্ট পেজেশকিয়ান 12 দিনের সংঘাতের পর কার্যকর হওয়া যুদ্ধবিরতির ওপর ইরানের কোনো আস্থা নেই। আমরা এই ব্যাপারে খুব একটা আশাবাদী নই। এসব কারণে আমরা যে কোনো সম্ভাব্য পরিস্থিতি ও প্রতিক্রিয়ার জন্য প্রস্তুতি নিয়ে রেখেছি। ইসরায়েল আমাদের ক্ষতি করেছে, আমরাও তাদের ক্ষতি করেছি। তারা আমাদের ওপর শক্তিশালী হামলা চালিয়েছে, আমরাও তাদের গভীরে শক্তভাবে আঘাত হেনেছি। তবে তারা নিজেদের ক্ষয়ক্ষতি গোপন করছে। এই হলো সেই মোটো। ইসরায়েল নিজেদের ক্ষয়ক্ষতি বিকিয়ে রাখছে, এই দাবি যেন ইরানের শক্তির এক নীরব ঘোষণা। তারা কেবল প্রতিরোধী করেনি, পাল্টা আঘাত হেনেছে, যার গভীরতা ইসরায়েল প্রকাশ করতে সাহস পাচ্ছে না। আন্তর্জাতিক বিরোধিতা সত্ত্বেও ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি অব্যাহত রাখতে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান। তিনি স্পষ্ট করে দিয়েছেন, ইরানের পারমাণবিক সক্ষমতা উন্নয়নের এই কার্যক্রম আন্তর্জাতিক আইনের কাঠামোর মধ্যেই পরিচালিত হবে। প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেছেন, ট্রাম্প বলেছেন ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয় এবং আমরা এই বিষয়টি মেনে নিচ্ছি, কারণ আমরা পারমাণবিক অস্ত্র স্পষ্টভাবে প্রত্যাখ্যান করি। এটি আমাদের রাজনৈতিক, ধর্মীয়, মানবিক ও কৌশলগত অবস্থা। ইরান কূটনীতিতে বিশ্বাসী, কিন্তু হুমকি বা জোর জবরদস্তি মেনে নেবে না। পেজেশকিয়ান আরও বলেন, আমাদের পারমাণবিক কর্মসূচি শেষ হয়ে গেছে বলে ট্রাম্প যে দাবি করেছেন তা একটি ভুল ধারণা মাত্র। এই মন্তব্য যেন বিশ্বকে এক কঠিন বার্তা দিবে। ইরান তার নিজস্ব পথে অবিচল, কারো হুমকিতে তারা পিছু হটবে না। ইসরায়েল সহ প্রায় সবার একটা ধারণা ছিল, তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম ভেদ করার ক্ষমতা কোনো মিসাইলের নেই, ফলে এটিকে তারা বলতো ঈশ্বরের দেয়া। এর পাশাপাশি তাদের রয়েছে ডেভিড স্লিং, দ্য অ্যারো এবং যুক্তরাষ্ট্রের তৈরি থাট। এছাড়া জর্ডান এবং লোহিত সাগরে মার্কিন বাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তাদেরকে বাড়তি নিরাপত্তা নিশ্চয়তা দিয়েছিল। ইরান তার পুরো প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে ইসরায়েলকে মাথায় রেখে। আজ হোক কাল হোক ইসরায়েলের সঙ্গে সামরিক সংঘাত বাঁধবে। এই ধরনের সামরিক রাজনৈতিক বোঝাপড়া এই প্রতিরক্ষা ডক্ট্রিনের মূল প্রতিপাদ্য। শুধু পারমাণবিক নয়, ইসরায়েলের জন্য খামেনির নতুন হুঁশিয়ারি। মিসাইল সংকটে আমেরিকা, ইরান কি যুদ্ধের ঢোল বাজাচ্ছে আরো জোরে? মধ্যপ্রাচ্যের আকাশ জুড়ে এখন কেবলই চাপা উত্তেজনা। একদিকে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের কঠোর হুঁশিয়ারি, অন্যদিকে ইরানও তার সামরিক সক্ষমতা বাড়ানোর ঘোষণা দিচ্ছে। এই টানটান পরিস্থিতির মাঝেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েলের বিরুদ্ধে এক নতুন হুমকি দিয়েছেন। তার এই ঘোষণার সময়টি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ, কারণ ওয়াল স্ট্রিট জার্নাল সহ বিভিন্ন গণমাধ্যম দাবি করছে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র মজুদে নাকি মারাত্মক সংকট দেখা দিয়েছে।
তাহলে কি ইরান এই দুর্বলতার সুযোগ নিয়ে যুদ্ধের দামামা আরও জোরে সোরে বাজাতে চাইছে? খামেনির অগ্নিঝরা ঘোষণা। 25শে জুলাই ইসরায়েলের 13ই জুনের হামলার 40 দিন উপলক্ষে এক বিবৃতিতে খামেনি তার কঠোর মনোভাব প্রকাশ করেন। এই হামলায় ইরানের বেশ কয়েকজন সামরিক কমান্ডার ও পারমাণবিক বিজ্ঞানী শহীদ হয়েছিলেন। খামেনি এই হামলাকে দুষ্ট ও অপরাধী ইহুদিবাদী শাসক গোষ্ঠীর কাজ বলে অভিহিত করেছেন। তার কথায় ছিল শোক, কিন্তু তার চেয়েও বেশি ছিল প্রতিজ্ঞা। তিনি বলেছেন, বোকা অদূরদর্শী শত্রু তার লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। এর চেয়েও বড় কথা, তিনি অঙ্গীকার করেছেন যে ভবিষ্যৎ দেখাবে যে আমাদের সামরিক এবং বৈজ্ঞানিক অগ্রগতি উভয় স্রষ্টার ইচ্ছায় আগের চেয়ে আরও বেশি গতিতে এগিয়ে যাবে। খামেনির এই দৃঢ় ঘোষণা ইঙ্গিত দিচ্ছে যে ইরান কেবল পারমাণবিক কর্মসূচিতেই নয়, সামগ্রিক সামরিক শক্তি বৃদ্ধিতেও মনোযোগ দেবে। তার মতে, ইরানের শত্রুরা ঠান্ডা লোহার উপর হাতুড়ি মারছে, তবে ইরান দিন দিন শক্তিশালী হয়ে উঠবে। এই বক্তব্যগুলি ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের জন্য স্পষ্ট বার্তা, ইরানকে দমানো এত সহজ হবে না। ইসরায়েলের যুদ্ধের ইঙ্গিত এবং যুক্তরাষ্ট্রের দুর্বলতা। খামেনির এই মন্তব্যের ঠিক আগে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী কাটস ইরানের সাথে যুদ্ধ পুনরারম্ভের ইঙ্গিত দিয়েছিলেন। জেরুজালেম পোস্ট অনুসারে তিনি বিমান শ্রেষ্ঠত্ব বজায় রাখার উপর জোর দিয়েছিলেন এবং ইরানকে পারমাণবিক শক্তি অর্জন থেকে বিরত রাখার পরিকল্পনা কার্যকর করার আহ্বান জানান। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছিলেন যে ইরান যদি তাদের পারমাণবিক কর্মসূচি পুনরায় শুরু করে তবে তারা হামলা চালাবে। কিন্তু গল্পের টুইস্ট এখানেই। এইসব যুদ্ধংদেহী মনোভাবের মধ্যেই একটি চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। এক্সিওসের এক রিপোর্টে বলা হয়েছে, ইসরায়েল ইরান যুদ্ধের পর যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের ক্ষেপণাস্ত্র বিরোধী ব্যবস্থা যেমন প্যাট্রিয়ট এবং থার্ড মজুদে মারাত্মক ঘাটতি দেখা দিয়েছে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিরোধে মার্কিন ও ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাগুলো ব্যর্থ হয়েছিল, যার ফলে ইসরায়েলে প্রায় 2 ডজন মানুষ নিহত হয় এবং সামরিক স্থাপনা ও বাসস্থান ধ্বংস হয়। এই পরিস্থিতি মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যে এক নতুন সমীকরণ তৈরি করছে। একদিকে ইরান তার সামরিক এবং পারমাণবিক সক্ষমতা বাড়ানোর দৃঢ় সংকল্প দেখাচ্ছে, অন্যদিকে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র তাদের সামরিক শক্তিতে একটি অপ্রত্যাশিত দুর্বলতার মুখোমুখি হচ্ছে। মার্কিন ক্ষেপণাস্ত্রের এই ঘাটতি কি ইরানকে আরও সাহসী করে তুলবে? ইসরায়েল ও হামাসের সংঘাতে বাড়ছে হতাহতের সংখ্যা। গাজায় সংঘাত মারাত্মক আকার ধারণ করেছে। হামাস আক্রমণাত্মক ও প্রতিরোধমূলক উভয় হামলা বাড়িয়ে দিয়েছে। এর ফলে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, শুধু জুলাই মাসেই তাদের 16 জন সৈন্য নিহত হয়েছে। আইডিএফ এর সাম্প্রতিক ক্ষয়ক্ষতি। নিহতদের মধ্যে রয়েছেন সার্জেন্ট মেজর অবসরপ্রাপ্ত বেতজালেল ইয়েহোশুয়া মুজবাচার, যিনি 749তম কমব্যাট ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের একজন যুদ্ধ প্রকৌশলী ছিলেন। গত 19 জুলাই গাজার খান ইউনিসে তার হামভিতে রাস্তার পাশে বোমা হামলায় গুরুতর আহত হওয়ার পর তিনি মারা যান। একই ঘটনায় আরও একজন আইডিএফ সৈন্য আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। মোসবাচার গোলান হাইটসের আজনে এইতানের বাসিন্দা ছিলেন এবং তেল আবিবের কাছে ওর ইয়েহুদায় থাকতেন। তিনি সেনাবাহিনীতে যোগ দেওয়ার আগে ইসরায়েলের বিদ্যুৎ কর্তৃপক্ষের হয়ে কাজ করতেন। তিনি তার স্ত্রী, 2 বছর বয়সী মেয়ে, বাবা মা এবং কয়েকজন ভাই বোন রেখে গেছেন। সংঘাতের ব্যাপকতা ও জিম্মি মুক্তির দাবি। গাজা উপত্যকায় যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্তির বিষয়ে আলোচনা অচল অবস্থার মধ্যে রয়েছে, যার ফলে যুদ্ধ এখনো চলছে। 2023 সালের অক্টোবর থেকে হামাসের বিরুদ্ধে ইসরায়েলের স্থল অভিযানে মোট 457 জন নিহত হয়েছেন। এই সংখ্যার মধ্যে আইডিএফ সেনা, পুলিশ কর্মকর্তা এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বেসামরিক ঠিকাদাররাও অন্তর্ভুক্ত। গত 7 অক্টোবর থেকে সকল ফ্রন্টে নিহত ইসরায়েলি কর্মীর মোট সংখ্যা এখন 896 পৌঁছেছে। এদিকে ইসরায়েলি জিম্মিদের আত্মীয় স্বজনরা তেল আবিবে মার্কিন দূতাবাস শাখার দিকে মিছিল করেছেন। তারা 50 জন জিম্মিকে ফিরিয়ে আনার জন্য হামাসের সাথে একটি পূর্ণাঙ্গ চুক্তি দাবি করেছেন। এই সংঘাতের ফলে সাধারণ মানুষের জীবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, মানবিক সংকট আরও গভীর হচ্ছে এবং আন্তর্জাতিক সম্প্রদায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে। উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা আরও কঠিন হয়ে পড়ছে।
স্থানীয় সংবাদ মাধ্যমগুলো বলছে পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে এবং যদি জরুরি ভিত্তিতে কোনো সমাধান না আসে তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। এই সংঘাতের জেরে আঞ্চলিক স্থিতিশীলতাও হুমকির মুখে পড়ছে। আন্তর্জাতিক মহল উদ্বেগ প্রকাশ করে দ্রুত একটি শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানাচ্ছে। গাজা উপত্যকার সব লক্ষ্য অর্জন এবং হামাসকে নির্মূল করতে তেল আবিব দৃঢ় প্রতিজ্ঞ বলে মন্তব্য করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নেগেভ মরুভূমিতে বিমান বাহিনী ঘাঁটি পরিদর্শনকালে এক ভিডিও ভাষণে তিনি বলেন, আমরা লড়াই চালিয়ে যাব যতক্ষণ না আমরা আমাদের সমস্ত যুদ্ধ লক্ষ্য অর্জন করি। সম্পূর্ণ বিজয় না হওয়া পর্যন্ত আমরা কাজ চালিয়ে যাব। আমরা হামাসকে নির্মূল করব। গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের জন্য নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়ভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। উপত্যকা জুড়ে যুদ্ধের জন্য ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখি। গভীর সমুদ্রে রাশিয়ার পারমাণবিক বজ্রধ্বনি। প্রশান্ত মহাসাগরের বরফ শীতল আর্কটিক থেকে বাল্টিক সাগরের অস্থির জলরাশি এমনকি কাস্পিয়ান সাগরের শান্ত বুকেও এক অভূতপূর্ব সামরিক মহড়ায় গর্জে উঠেছে রাশিয়ার নৌশক্তি। বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে ভ্লাদিমির পুতিনের নতুন নৌকৌশলের পদধ্বনি, যা প্রথমবারের মতো উন্মোচন করা হয়েছে। কিন্তু এই বিশাল মহড়ার আসল উদ্দেশ্য কি? শুধুই কি সামরিক প্রস্তুতি, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও গভীর কোনো পরিকল্পনা? রাশিয়ার নৌবাহিনী জুলাই স্টর্ম নামক এক বিশাল যুদ্ধ মহড়া শুরু করেছে। এই মহড়া নেতৃত্ব দিচ্ছেন অ্যাডমিরাল মোইসেয়েভ। এর আওতায় প্রশান্ত মহাসাগর, আর্কটিক, বাল্টিক এবং কাস্পিয়ান সাগরের অপারেশনাল জোনগুলোতেও একযোগে চলছে স্থল, সমুদ্র ও বিমান ইউনিটের সম্মিলিত প্রশিক্ষণ। মহড়ার দৃশ্যগুলো যেন হলিউডের অ্যাকশন সিনেমাকেও হার মানায়। আভাচা উপসাগরে অ্যান্টি সাবমেরিন জাহাজগুলো কামান দাগছে, আর কাস্পিয়ান সাগরে ক্ষেপণাস্ত্রবাহী জাহাজগুলো নিখুঁতভাবে লক্ষ্যবস্তু ধ্বংস করছে। মুরমানস্ক অঞ্চলে নর্দার্ন ফ্লিটের যুদ্ধ বিমানগুলো শত্রুর কাল্পনিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালাচ্ছে। এমনকি নৌ বিমান বাহিনীকে দূরপাল্লার ড্রোন শনাক্ত ও ধ্বংস করার দায়িত্ব দেওয়া হয়েছে। হেলিকপ্টারগুলো উদ্ধার অভিযান এবং ডুবোজাহাজ বিরোধী কার্যক্রমে অংশ নিচ্ছে। কামচাটকা উপকূলের কাছে একটি মাল্টি রোল পারমাণবিক ডুবোজাহাজ শত্রুর উপস্থিতি অনুকরণ করে মহড়ায় অংশ নিচ্ছে, যেখানে রাশিয়ান জাহাজগুলো শত্রুপক্ষের ডুবোজাহাজ ট্র্যাক ও ধ্বংস করার অনুশীলন করছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই মহড়ার মূল লক্ষ্য হল উন্নত সামুদ্রিক হুমকি মোকাবিলায় নিজেদের সক্ষমতা পরীক্ষা করা এবং বাস্তব পরিস্থিতিতে নৌবাহিনীর যুদ্ধ প্রস্তুতি যাচাই করা। প্রকাশিত ফুটেজে সরাসরি গোলাবর্ষণ এবং সমন্বিত হামলার কৌশল দেখা গেছে, যা রাশিয়ার সামরিক শক্তির এক ভয়ঙ্কর চিত্র তুলে ধরেছে। পুতিনের নতুন কৌশল শুধু প্রতিরক্ষা নাকি আক্রমণ? কিন্তু এখানেই আসে সেই মোচড়। পুতিন নতুন যে নৌকৌশল উন্মোচন করেছেন তা কি কেবল প্রতিরক্ষামূলক, নাকি এর আড়ালে রয়েছে বিশ্বের ক্ষমতা সমীকরণে এক নতুন ভারসাম্য তৈরির সুদূর প্রসারী পরিকল্পনা? এই বিশাল মহড়া এমন এক সময়ে হচ্ছে যখন বিশ্ব জুড়ে ভূ রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। ইউক্রেন যুদ্ধের পর পশ্চিমা দেশগুলোর সঙ্গে রাশিয়ার সম্পর্ক তলানিতে। এমন পরিস্থিতিতে পারমাণবিক সক্ষমতা সম্পন্ন নৌবাহিনীর এই বিশাল মহড়া কেবল সামরিক বার্তা নয়, বরং একটি সুস্পষ্ট রাজনৈতিক বার্তাও বটে। এটি ইঙ্গিত দেয় যে রাশিয়া নিজেদের বৈশ্বিক প্রভাব পুনঃপ্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর। বিশেষ করে আর্কটিক অঞ্চলে রাশিয়ার ক্রমবর্ধমান সামরিক উপস্থিতি নতুন করে ভূ রাজনৈতিক বিতর্ক সৃষ্টি করেছে, যেখানে প্রাকৃতিক সম্পদ এবং নতুন নৌ রুটের নিয়ন্ত্রণ নিয়ে বিশ্ব জুড়ে প্রতিযোগিতা বাড়ছে। তাহলে কি জুলাই ঝড় শুধু একটি মহড়া নয়, বরং বিশ্বকে পুতিনের পারমাণবিক সক্ষমতা এবং নতুন আগ্রাসী নৌকৌশলের জানান দেওয়ার একটি প্রদর্শনী? এই মহড়া কি কেবল সমুদ্রের গভীরে সীমাবদ্ধ থাকবে, নাকি এর ঢেউ আন্তর্জাতিক রাজনীতিতেও বড় ধরনের পরিবর্তন আনবে? সেটাই এখন দেখার বিষয়।